তো আলোচনা শুরু করছি। তো এখানে আসলে আমি আ মেইনলি যে সমস্যাটা এই সময়টাতে দেখা যাচ্ছে যে আপনার কুকুরের কামড়ের পেশেন্ট আসলে অনেক আসে। তো সেই ক্ষেত্রে আসলে আমাদের ব্যবস্থাপনা কি? তো আমরা জেনারেলি হচ্ছে মানে তাদেরকে সরকারি হাসপাতাল বা সদর হাসপাতাল মানে এখানে আমরা রেফার করে দিয়ে থাকি। তো জলাতঙ্ক যেই মানে বিষয়টা মানে চলে আসে যে আসলে অনেক ধরনের প্রশ্ন কিন্তু পেশেন্ট এসে আমাদেরকে করে। এই সময়টাতে আসলে আপনারা জানেন যে আসলে এটা প্রজননের একটা সময় কুকুরদের ক্ষেত্রে। তো আ অনেক সাধারণ মানুষ আ এই কুকুর দ্বারা আক্রান্ত হচ্ছে বর্তমান সময়টাতে বা এই সময়টাতে। তো এখন কাইন্ডলি জানাবেন যে আমার মানে কথা আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা? কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? যারা লাইভটি দেখছেন এই মুহূর্তে তারা আমাকে জানাবেন। যাই হোক আমি ধরে নিচ্ছি শোনা যাচ্ছে। যেহেতু কেউ কিছু বলছেন না। তো এখানে জলাতঙ্কের যেই বিষয়টা আমি বললাম যে এটা আপনার আ আ এই সময়টাতে খুব বেশি দেখা যাচ্ছে। আ বা দেখা যায় যদিও দেখা যায় রাবিস প্রিভেনশন এর জন্য বা জলাতঙ্ক প্রতিরোধের জন্য বাংলাদেশ সরকার অনেকগুলো পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছে। অনেক কুকুরকে হচ্ছে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হয়েছে। ইভেন সরকারি হাসপাতালগুলোতে মানে যেই সকল প্রাণীগুলো হচ্ছে জলাতঙ্ক ছড়ায়, সেগুলোর প্রতিষেধক সরবরাহ মানে যথেষ্ট করা হয়েছে। তো জলাতঙ্কের যে বিষয়টা নিয়ে আসলে সবাই আতঙ্কে থাকে মানে এই সময়টাতে যেটা আমি বললাম যে কুকুরদের হচ্ছে প্রজননের ক্ষমতা হচ্ছে এই সময়টা। তো এই সময়টাতে হচ্ছে মানে খুব বেশি আক্রমণের শিকার হচ্ছে সাধারণ মানুষ। তো যে প্রশ্নগুলো জেনারেলি হচ্ছে আমাদেরকে এসেই করা হয়। যদিও আসলে আমাদের খুব বেশি এখানে কাজ নাই। আমরা রেফার করে দিয়ে থাকি সরকারি হাসপাতাল। আ তো এখান থেকে আ যদি সাপ্লাই থাকে সেই ক্ষেত্রে হচ্ছে র‍্যাবিস ভ্যাকসিন তারা দিয়ে দেয়। তো এই হচ্ছে ব্যাপার। তারপর হচ্ছে পেশেন্টের কিছু আ মানে কমন প্রশ্ন থাকে। তো সেই প্রশ্নোত্তর আ আ এর দেখা যায় মানে একটা লিস্ট আছে আমার কাছে। তো সেটা অনুযায়ী আমি আজকের এই লাইভে কিছু উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এখানে আসলে অনেকে আস্ক করে থাকেন যে কত ঘন্টার মধ্যে র‍্যাবিসের ভ্যাকসিনটা নেয়া উচিত? এটা দেখা যায় খুবই মানে কমন একটা প্রশ্ন যে কত ঘন্টার মধ্যে আমাকে কামড়েছে ২ দিন হয়ে গেল, ১ দিন হয়ে গেল বা মাত্র কামড়েছে আমি কখন নেব, হ্যাঁ? তো এটা একটা খুবই মানে দেখা যায় কমন একটা প্রশ্ন। তো সেটার অ্যান্সার হচ্ছে যে যত দ্রুত পারেন। কারণ এই যে যা স্ট্রিট ডগ যেগুলো আছে আ তো সেগুলোর ক্ষেত্রে তো আসলে আপনি জানেন না যে এটা আসলে মানে জলাতঙ্কে আক্রান্ত কিনা। কারণ মানে WHO এর আরো একটা নির্দেশনা আছে যে মানে যেই সকল কুকুর, বিড়াল মানে আপনাকে কামড়ালো সেগুলোকে আপনি ১০ দিন পর্যবেক্ষণে রাখেন। তো আসলে রাস্তার কুকুর, বিড়ালের ক্ষেত্রে কিন্তু এটা দেখা মানে অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না। যে ১০ দিন ধরে আপনি পর্যবেক্ষণে রাখবেন সেটা সম্ভব হয় না। আর যে কুকুর বা বিড়াল আপনাকে কামড় দেয়ার মানে সাথে সাথেই যে আপনার জলাতঙ্ক হয়ে যাবে বা এটা যে আপনি জলাতঙ্কে আক্রান্ত হয়ে যাবেন ব্যাপারটা এরকমও না। এখানে যেটা মানে বলা হচ্ছে WHO র যে মানে ক্রাইটেরিয়া গুলো সেখানে স্পষ্টই বলা আছে যে মানে আ আপনার কুকুর জলাতঙ্কে আক্রান্ত কুকুর বা বিড়াল এরা কামড়ালেই আপনার জলাতঙ্ক মানে যদি আক্রান্ত থাকে আরকি। আক্রান্ত হলে দেন যদি কামড়ায় কোনো সুস্থ মানুষকে সেই ক্ষেত্রে মানে এই জলাতঙ্কের যে ভাইরাসটা আছে রাবিস ভাইরাস সেটা কিন্তু এই যে কুকুর বেড়ালের এই লালার মাধ্যমে ছড়ায়। তো এটা লাস্ট টাইম এ হচ্ছে মানে হোস্ট খোঁজে। তো তখনই হচ্ছে এটা মানে পাগলা কুকুর মানে দেখা যায় একটা পাগলা কুকুর মানুষকে কামড়ায়। দেন ওই সময়েই আপনার মানে জলাতঙ্কর যে ইয়েটা আছে ভাইরাসটা আছে সেটা মানুষের দেহে প্রবেশ করে এটা কামড়ের মাধ্যমে। তো এভাবে হচ্ছে মানে এটার সূত্রপাত হয়। তো এটার মানে ইনকিউবেশন পিরিয়ড কত? অনেকেই আস্ক করে থাকেন যে এটা আসলে কতদিন এই জলাতঙ্ক মানে কুকুর কামড়ালো। একটা ধরে নিলাম যে একটা জলাতঙ্ক আক্রান্ত কুকুরই কামড়ালো। তো সেক্ষেত্রে কতদিন পর্যন্ত আ মানে এটা সুপ্ত আকারে বডিতে থাকবে। এটাকে মেডিকেলের ভাষায় বলা হয় ইনকিউবেশন পিরিয়ড। তো এটা আসলে সঠিকভাবে বলা যায় না। কারণ কুকুরটা যদি আ মা মা বা যদি জলাতঙ্কে আক্রান্ত হয়েই থাকে তো সেটা যদি আপনাকে কামড়ায়, এটা আসলে কোন মানে পোরশন এ হচ্ছে আপনাকে কামড়িয়েছে এটাও কিন্তু একটা দেখার বিষয়। এটা আমরা অনেক আমরা পেশেন্টকে আস্ক করে থাকি যে মানে কোথায় কামড়েছে। তো বেশিরভাগ ক্ষেত্রে পায়ে অ্যাটাক করে থাকে। পায়ে থেকে দেখা যায় কোনো কারণে যদি হাতে বা দেখা যায় আপনার ঘাড় বা পিঠে
এই সমস্ত অঞ্চলে যদি আপনার কামড়ায় তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে খুব দ্রুত জলাতঙ্কে আক্রান্ত হওয়ার সুযোগ আছে। কারণ জেনারেলি হচ্ছে আমাদের যে নার্ভাস সিস্টেম মানে এটা এমন একটা ভাইরাস এটা হচ্ছে আপনার নার্ভাস সিস্টেমকে হচ্ছে আক্রান্ত করে ফেলে। মানে যেগুলো দিয়ে হচ্ছে আমরা এই যে মানে সহজ কথায় অনুভূতির প্রকাশটা যেভাবে হয়ে থাকে আরকি। আমাদের যে স্নায়ুতন্ত্র সেটাকে মানে বিকল করে ফেলে। তো এটার মধ্যে যে সমস্যাটা হয় মানে পায়ে যদি কামড়ায় কোনো কারণে, তো সেই ক্ষেত্রে হয়তোবা এটা আপনার ১ সপ্তাহ থেকে ১ মাস, উম ৬ মাস, ১ বছর হতে পারে ইনকিউবেশন পিরিয়ড। আপনি বুঝতেই পারবেন। আবার কাউকে দেখা যায় যে এরকম দেখেছি যে হাতে কামড়াচ্ছে বা হচ্ছে আপনার ঘাড়ে কামড়াচ্ছে এরকম অনেক সময় হয়ে থাকে। আ তো সেই ক্ষেত্রে আপনার দেখা যায় এটা ১-২ দিনেও কিন্তু আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে আসলে এই সময়ে মানে স্ট্রিট ডগদের ক্ষেত্রে আপনারা একটু দূরে থাকবেন। রাস্তায় কুকুর দেখলে মানে আসলে কোন প্রাণীদেরকে তো মানে আ আপনি কিছু না করলে জেনারেলি হচ্ছে তারা আপনাকে কখনোই বিরক্ত না করলে কখনোই আপনাকে কামড়াবে না বা আঁচড় দিতে আসবে না। বাট রাবিসে আক্রান্ত যদি হয়ে যায় সেটার অবস্থা কিন্তু খুবই খারাপ থাকে। মানে দেখা যায় এটা পাগলের মতো ছোটাছুটি করতে থাকে, কামড়াতে আসে ইচ্ছা করেই, হ্যাঁ? কতগুলো লক্ষণ আছে। আ মানে রাবিসে আক্রান্ত কুকুরের পাগলা কুকুরই বলা হয়ে থাকে। তো এগুলো থেকে একটু সাবধান থাকতে হবে আরকি। তো যেটা বলছিলাম যে ইনকিউবেশন পিরিয়ড আপনার দেখা যায় ৭ দিন থেকে আপনার দেখা যায় ৬ মাস, ১ বছর, কারো ৫ বছর, ১০ বছরও হতে পারে। ঠিক আছে? তো এখন এটা আপনার ঘাড়ে দেন মাথায় বা হচ্ছে হাতে যদি কামড়ায় সেই ক্ষেত্রে কিন্তু সময়টা আরো কমে যেতে পারে। এটা ২ দিন বা ৫ দিনের মধ্যে আপনি আক্রান্ত হয়ে যেতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে। যদি পায়ে কামড়ায় সেই ক্ষেত্রে হয়তোবা আপনি একটু বেশি সময় পেতে পারেন। তো এর মানে যে আপনি ভ্যাকসিন নিবেন না ব্যাপারটা যদি এরকম চিন্তা করে থাকেন তাহলে একদমই নিতান্তই ভুল। মানে আপনি চিন্তা করবেন। আ এটা আপনাকে নিতেই হবে। তো এখন আসি যে বা এরকমও প্রশ্ন মানে পেশেন্টদের থেকে আমরা পেয়ে থাকি যে আম রাবিসে আ আক্রান্ত দেখা যায় প্রাণীটা দেখা যায় আমাকে কামড়ালো। এরকম আছে পেশেন্ট যে কামড়েছে। কামড়ানোর পর মানে ওই যে একটা পোষা কুকুর পাশের বাড়ির হয়তোবা উনাকে কামড়েছে। তো উনি দেখছে যে এটা ১০-১২ দিন হয়ে গেছে। আমার তো কোনো সমস্যা হয় নাই। কুকুরটাও জীবিত আছে। তো সেই ক্ষেত্রে আসলে কোনো রিস্ক আছে কিনা? না, সেই ক্ষেত্রে আর কোনো রিস্ক নাই। কারণ জেনারেলি হচ্ছে জলাতঙ্কে আক্রান্ত কোনো প্রাণী যদি আপনার ১০ দিনের উপরে বেঁচে যায় সেটা কুকুর বা বিড়াল যেটাই হোক না কেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার আর ভয় নাই। তারপরেও আপনি ১০ দিনের জায়গায় ২০ দিন আপনি একটু অবজারভেশন এ রাখবেন। যেটার কোনো abnormality বা হচ্ছে এরকম কোনো বিহেভিয়ার যেটা আ মানে সন্দেহর সৃষ্টি করে সেটা আপনি একটু খেয়াল রাখবেন। সবচেয়ে বেটার হয় মানে ভ্যাকসিন নিয়ে নেওয়াটাই। তো ইনকিউবেশন পিরিয়ড এর ব্যাপারটা আমি আপনাদেরকে বললাম। তো এখানে অনেক পেশেন্ট এরকম আছে যে ইঁদুর কামড়েছে রাত্রে। ইঁদুর কামড়ে একদম রক্ত বের করে দিয়েছে। তো সেই ক্ষেত্রে আসলে মানে দেখা যায় অনেক পেশেন্ট সাজেশন চান যে আ সেই ক্ষেত্রে কি রেবিসের কোনো আ মানে আ আপনার ইয়ে আছে কিনা? আ মানে রিস্ক আছে কিনা? তো এই ক্ষেত্রে আসলে WHO কর্তৃক ওরকম আ বা কোনো নির্দেশনা নেই। তবে এশিয়ার কিছু আ মানে দেশে হচ্ছে মানে বন্য ইঁদুর যেগুলো হচ্ছে যে আপনার বনে বাদারে থাকে সেগুলোর মাধ্যমে কিন্তু জলাতঙ্ক ছড়াতে দেখা গেছে। এটা কিন্তু খুবই সামান্য একটা মানে আ অংশ আরকি। তো সেই ক্ষেত্রে মানে আ আ ঘরে যে ইঁদুরগুলো আমাদের আসে আরকি। তো তাদের দ্বারা যদি আপনি আক্রান্ত হন বা এগুলো যদি আপনাকে কামড়ায় তো সেই ক্ষেত্রে আসলে রাবিস ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন নাই। অনেকে আস করে থাকেন যে বাদুড় যদি কামড়ায় সেই ক্ষেত্রে মানে জলাতঙ্ক হওয়ার আশঙ্কা আছে কিনা? তো এখানে আসলে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে বাদুড় কামড়ালে জলাতঙ্ক হওয়ার কোনো মানে এরকম মানে প্রমাণ পাওয়া যায় নাই। হ্যাঁ? তবে থাইল্যান্ডের কিছু জায়গাতে আপনার জলাতঙ্কর জীবাণু অ আ মানে থাকার মানে খবর পাওয়া গেছে আরকি যে থাইল্যান্ডের কিছু বাদুড়ের মধ্যে এটা দেখা গেছে। বাট এখানে দক্ষিণ-পূর্ব এশিয়ার যে অঞ্চলগুলো আছে, যে দেশগুলো আছে সেগুলোতে আসলে যদি কোন কারণে বাদুড় আপনাকে কামড়ায় তো সেক্ষেত্রে আপনার জলাতঙ্কের ভ্যাকসিন নেয়ার প্রয়োজন নাই। ঠিক আছে? আরো একটা প্রশ্ন পেশেন্টরা আসলে আমাদের করে থাকেন সেটা হচ্ছে যে সংক্রমিত প্রাণীর আ দুধ তো ধরেন গরুকে কোনো কারণে হচ্ছে কামড়ালো। আ কোনো একটা জলাতঙ্ক বা জলাতঙ্কে আক্রান্ত কোনো কুকুর বা বেড়াল। তো সেই ক্ষেত্রে আসলে সেটার মানে দুধ বা দুধ জাতীয় খাবার থেকে হচ্ছে জলাতঙ্ক ছড়ানোর কোনো
সুযোগ আছে কিনা। তো আসলে এখানে জেনারেলি হয় না। কারণ ভাইরাস আপনারা জানেন যে এটা অতি তাপমাত্রায় খুব বেশি পরিমাণে হচ্ছে যখন তাপ দেয়া হয় এটা নষ্ট হয়ে যায়। তো র‍্যাবিস বা জলাতঙ্ক একটা ভাইরাস। তো সেই ক্ষেত্রে কোনো একটা কুকুরকে যদি জলাতঙ্কে কোনো আক্রান্ত সরি কোনো একটা মানে আ গরু বা হচ্ছে ছাগল মানে এদেরকে যদি কামড়ায় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার আ আ যদি সেটার জলাতঙ্ক মানে পরবর্তীতে দেখাও যায় গরু বা ছাগলের তো এই সময় মধ্যবর্তী সময়টা বা হচ্ছে যদি কোনো এটা দুগ্ধবতী হয়ে থাকে মানে আপনি আ এটা থেকে দুধ পান। তো সেই ক্ষেত্রে মানে আসলে সুযোগ নাই। এরকম আসলে দুধ থেকে জলাতঙ্ক ছড়ায়। এরকমটার আসলে আ মানে আ আ দেখা যায় নাই। কারণ এটা দেখা যায় দুধ তো আর সরাসরি খাচ্ছেন না সে আক্রান্ত প্রাণী। এটা অবশ্যই জাল দিয়ে খাচ্ছেন বা হচ্ছে আপনি মানে ভালো করে ফুটিয়ে খাচ্ছেন। তো সেক্ষেত্রে ভাইরাস নষ্ট হয়ে যেতে পারে। তবে এই ধরনের কেস যেটাতে মানে সন্দেহ আছে সেটাতে মানে দেখা যায় সেই জিনিসটা না খাওয়াই ভালো। কারণ এটা খেতে নিষেধ করা হয়। কারণ এখনো ওইভাবে মানে adequate তথ্য নেই। এজন্য আরকি। আরো একটা প্রশ্ন পেশেন্টরা দেখা যায় প্রায়ই করে থাকেন। এটা হচ্ছে যে আ যে সংক্রমিত প্রাণীর মাংস খেলে জলাতঙ্ক ছড়ায় কিনা? তো এখানে যেই প্রাণীটা হচ্ছে অলরেডি মানে র‍্যাবিসে আক্রান্ত হয়ে গেছে, যেটা আমি একটু আগে বললাম, কোনো গরু বা হচ্ছে ছাগল মানে দেখা যায় এগুলো তো মানে আ বাড়ি-ঘরে গ্রামে দেখা যায় অনেকেই এরকম পালে। তো এদের দেখা যায় আক্রান্ত যদি হয়ে যায় কোনো কারণে, তো সেই ক্ষেত্রে কাঁচা মাংস আ বা খেলে আ জলাতঙ্ক হওয়ার সম্ভাবনা আছে কিনা? তবে এখানে আসলে রিস্ক আছে। সেক্ষেত্রে আসলে ভালোভাবে যেটা আমি একটু আগে বললাম যে, মানে ওই প্রাণীটা আপনার গরু বা ছাগল এটাকে যদি দেখা যায় জলাতঙ্কে আক্রান্ত মানে কোনো কুকুর বা বিড়াল কামড়ায়, এটা যদি জলাতঙ্ক হয়েও যায়, তো সেই ক্ষেত্রেও দুধ খাওয়া যেতে পারে এটার। আ দেন মাংস খাওয়া যেতে পারে। কারণ হচ্ছে কি মানে ভাইরাস যেটা, রাবিস ভাইরাস এটা তো ভাইরাস, তাই না? এটা অতি তাপমাত্রায় এটা নষ্ট হয়ে যাবে। তারপর হচ্ছে কোন প্রকার আসলে এই যে দুধ বা হচ্ছে আপনার এই যে মাংস মানে খেতে নিষেধ করা হয়েছে এই ধরনের প্রাণী। ঠিক আছে? আ মানে এটাও দেখা যায় অনেকে প্রশ্ন করেন এই যে গতকালকে হচ্ছে একজন এরকম কুকুর দ্বারা আক্রান্ত এক পেশেন্ট আসলেন। তো তিনি জানতে চাচ্ছিলেন আমার কাছে বারবার যে এমন কোন প্রতিষেধক আছে কিনা যেটা আ একবার মানে বা ভ্যাকসিন আছে কিনা যেটা একবার নিলে আর হচ্ছে সারা জীবনের জন্য জলাতঙ্ক হবে না। উনাকে কুকুর যতই কামড়াক। উল্লেখ্য ৫ মানে বছর ৪-৫ এক আগেও হচ্ছে উনাকে আমি মানে এই সমস্যাটার মধ্যে পেয়েছিলাম আরকি। উনাকে কোন একটা বিড়াল আঁচড় দিয়েছিল। তো তখন তিনি অবশ্য ৫ টা ডোজ কমপ্লিট করেছিল। বুস্টার ডোজ সহ। তো পরশুদিন হচ্ছে উনার আবারও একই সমস্যা। কুকুর দ্বারা হচ্ছে আক্রান্ত হয়েছেন। তো উনি বারবার জানতে চাচ্ছিলেন যে এরকম কোনো মানে ভ্যাকসিন আছে কিনা যেটা একবার দিলে হচ্ছে সারা জীবন আর জলাতঙ্কর চান্স নাই। তো সেটার উত্তর হচ্ছে এরকম কোনো নাই। একটু আ মিউট করছি। আমার একটা ফোন কল আসছে। যারা মানে আমার লাইভটা দেখছেন এই সময় আসলে মানে কেউ ফোন দিবেন না কাইন্ডলি। কারণ আ দেখছেন লাইভ করছি। তো এই সময় দেখা যায় আলাদাভাবে কথা বলার সুযোগ নেই। কোন একজন দর্শকই আমাকে ফোন দিয়েছেন মাত্র। তো এটা করা যাবে না। কারণ এখানে অনেক দর্শকরা দেখছেন লাইভে। তো এরা ছাড়া দেখা যায় যে আমি কিছুক্ষণ মিউট করে রাখলাম। এটা আসলে আমার মানে আলোচনার যে একটা আ ইয়ে থাকে, গতি থাকে সেটার উপরেও কিন্তু মানে দেখা যায় হ্যাম্পার করা হয়ে থাকে। তো এটা কেউ করবেন না প্লিজ। তো যেটাতে ছিলাম যে আ মানে ওই ভদ্রলোক বারবার জানতে চাচ্ছিলেন যে এমন কোনো ভ্যাকসিন মানে আছে কিনা যেটা হচ্ছে একবার দিলে আর জলাতঙ্ক হবে না। তো সেটার অ্যান্সার হচ্ছে না। এমন কোনো ভ্যাকসিন এখনো বাইর হয় নাই। জলাতঙ্কে আপনার আক্রান্ত আ আ আর হবেন না একটা ভ্যাকসিন দিলে। এরকম ভ্যাকসিন এখনো বাইর হয় নাই।
তো জলাতঙ্ক আক্রান্ত যেন না হন, মানে কুকুর বিড়াল আপনাকে কামড়ালো, কামড়ানোর পর আপনি কি করতে পারেন? আপনি দ্রুত সদর হাসপাতাল বা হচ্ছে আপনার কাছের উপজেলা হেলথ কমপ্লেক্সে চলে যাবেন। কারণ এগুলো গভর্নমেন্ট কেস। তো এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনার দেখা যায় ভ্যাকসিন গুলো আম আ সরকারিভাবেই স্টোর করা হয়ে থাকে। আপনাদেরকে ওইভাবে দিয়ে দেয়া যাবে। তো এখানে এখন আসি ডোজের ব্যাপার। তো এগুলো আসলে আপনারা অনেকেই জানেন যে ডোজটা আ ৫ টা ডোজে নিতে হয়। ১ম টা হচ্ছে আপনার ০ দিন মানে যেদিন আপনি ভ্যাকসিনটা শুরু করবেন। চেষ্টা করতে হবে যে বা আপনার ২৪ ঘন্টার মধ্যে মানে ১ দিনের মধ্যে আপনাকে কুকুর বা বিড়াল হচ্ছে কামড়ালো। কামড়ানোর ১ দিনের মধ্যেই হচ্ছে আপনি যেন ভ্যাকসিন মানে ১ম ডোজটা যেন আপনি নিতে পারেন। ঠিক আছে? তবে এখানে আবার আরেকটা বিষয় আছে। এখানে IgE মানে র‍্যাবিস ইমিউনোগ্লোবুলিন যেটা আছে সেটাও কিন্তু কোনো ক্ষেত্রে প্রয়োগ করা হয়। এটা অবশ্য বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যে আমাদের যে হেলথ কমপ্লেক্স সেখানে সাপ্লাই থাকে না। তো এটা দেয়া হয় কোন ক্ষেত্রে? যে ক্ষেত্রে হচ্ছে যে আপনাকে খুব বাজেভাবে কামড়িয়েছে বা আপনার ক্ষতর পরিমাণ অনেক বেশি। কুকুর বা বেড়াল। বেশিরভাগ ক্ষেত্রে কুকুরেরই আমি দেখেছি যে র‍্যাবিস আক্রান্ত যে কুকুরগুলো আছে পাগলা হয়ে থাকে সেগুলোই দেখা যায় অনেক সময় এমনভাবে কামড়ায় যে একদম আম আ কঠিন অবস্থা হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ভ্যাকসিনের পাশাপাশি একটা ইমিউনোগ্লোবুলিনও দিয়ে দিবে। ইমিউনোগ্লোবুলিনটা কিন্তু আবার আপনার শুধু আপনার মাংসে দেবে না। সেটা আপনার যে কাটা যে জায়গাগুলো আছে মানে যেই মানে ক্ষতটা হয়েছে ওই কুকুর হচ্ছে কামড়ানোর ফলে ওই ক্ষতের চারপাশে এটা দিবে। দেওয়ার পরে যেটা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে আপনার এক হাতে মেরে দেবে। আর অন্য হাতে বিপরীত হাতে এটা কিন্তু মাথায় রাখবেন। কারণ এই যে সরকারি হাসপাতালগুলোতে যখনই র‍্যাবিসের ভ্যাকসিন দিতে যায়, আম এমন অনেক সময় যে অদক্ষ কিছু মানুষ থাকে। আসলে এগুলো যারা প্রফেশনাল তাদেরই ভুল হওয়ার কথা না। কিন্তু দেখা যায় IgE যেটা হচ্ছে যে ইমিউনোগ্লোবুলিনটা যেই হাতে দিবে সেই হাতে কিন্তু বা যেই মাংসে ডান বাহু বা বাম বাহু ধরেন আপনি আপনার ডান হাতে হচ্ছে বা ডান বাহুতে হচ্ছে এই ইমিউনোগ্লোবুলিনটা দিল। ঠিক আছে? আবার কিন্তু এখানেই ভ্যাকসিনটা দেয়া যাবে না। র‍্যাবিস যে ভ্যাকসিনটা সেটা দেয়া যাবে না। ঠিক আছে? একই সিরিঞ্জও ব্যবহার করা যাবে না। এরকম মানে কিছু অনিয়ম মানে আমি আমার এক্সপেরিয়েন্স এ দেখেছি। একবার আমি এক পেশেন্ট নিয়ে গেছিলাম। মানে উনি দেখা যায় গ্লোবুলিনটা দিল। দেয়ার পর হচ্ছে যে সেইম মানে হাতটাই চুজ করল মানে ভ্যাকসিনটা দেয়ার জন্য। এটা করা যাবে না। এটা অবশ্যই বিপরীত হাতে দিতে হবে। ডান হাতে যদি ইমিউনোগ্লোবুলিন দেয়া হয়, সেক্ষেত্রে বাম হাতে দিতে হবে ভ্যাকসিন। আর বাম হাতে ইমিউনোগ্লোবুলিন দেওয়া হলে ডান হাতে দিতে হবে ভ্যাকসিন। এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আম আ আ জেনে জানা মানে আপনাদের জানা উচিত আরকি। যারা যুক্ত হতে চান, কথা বলতে চান, বিভিন্ন রোগ সম্পর্কে তাদের উপসর্গ সম্পর্কে জানাতে চান, তারা এখানে এই যে আমি এটা স্ক্রিনে দেখিয়ে রেখেছি। লাইভ চ্যাটে হচ্ছে SteamYard এর এই যে জয়েন করার, আমার সাথে যে চ্যাটে জয়েন করার হচ্ছে আপনার লিঙ্কটা রয়েছে সেখানে ক্লিক করে আপনার ব্রাউজার পারমিশন অন করে ক্যামেরা অফ রাখতে পারেন, সমস্যা নাই। জাস্ট মাইক্রোফোন অন করে আমি যেভাবে কথা বলছি এভাবে কথা বলতে পারবেন। আর যদি সমস্যা হয় সেক্ষেত্রে জয়েন না করতে চান, তাও সমস্যা নেই। আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি সরাসরি ইনস্ট্যান্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো যেটা বলছিলাম যে র‍্যাবিস বা জলাতঙ্কের যে টিকার ডোজ হচ্ছে ৫ টা। ১ম দিন হচ্ছে মানে এটাকে ০ দিন ধরা হয়। তারপর হচ্ছে ৩য় দিন, ৭ম দিন, ১৪তম দিন, দেন হচ্ছে ২৮ তম দিন। হ্যাঁ, আবার অনেকে আস্ক করে থাকেন যে ২৮ তম দিনেরটা হচ্ছে চিকিৎসক আমাকে দেয়নি। হ্যাঁ, এটা আসলে আপনার যদি ইমিউন সিস্টেম ভালো থাকে, আপনার যদি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে বা আপনি যদি মানে মোটামুটি মানে টিনেজ এর মধ্যে হন বা ৩০ এর মধ্যে যদি আপনার বয়স হয়, তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ৫ম ডোজটা নিতে হয় না। ৫ম যেই ডোজটা আছে সেটা নিতে হয় না। আ ৪ টা ডোজেই হয়ে যায়। তো আমি কি বললাম যে মানে কবে নিতে হবে? মানে যেদিন হচ্ছে আপনাকে কামড়ালো যত দ্রুত সম্ভব আপনি ১ম ডোজটা নেবেন। তো ১ম ডোজটা যেদিন নিলেন মাঝখানে হচ্ছে আবার ২ দিন বিরতি থাকবে। ২ দিন বিরতি নেয়ার পর ৩য় দিন হচ্ছে ২য় ডোজটা দিতে হবে। হুম? দেন ৩য় দিন ২য় ডোজ নেয়ার পর হচ্ছে আবার ৩ দিন গ্যাপ দিয়ে মানে ৭ম দিনে হচ্ছে ৩য় ডোজটা নিতে হবে। ঠিক আছে? তাইলে আপনি ৭ দিনই হচ্ছে ৩ টা ডোজ পেয়ে যাচ্ছেন। ওকে? তো এই ৩য় ডোজের হচ্ছে ৭ দিন পর মানে মাঝখান দিয়ে ৬ দিন থাকবে। ৭ দিন পরে হচ্ছে ৪র্থ ডোজটা নিতে হবে আরকি 4th ডোজ যেটা।
তো অনেক ক্ষেত্রে এরকমটা হয়ে থাকে আসলে WHO এর এরকম নির্দেশনা আছে যে আসলে বেশিরভাগ ক্ষেত্রেই তো স্ট্রিট ডগ আ দ্বারা হচ্ছে আক্রান্ত হয় বা হচ্ছে আপনার স্ট্রিট দেখা যায় এরকম যেগুলা আপনার রাস্তাঘাটে যে কুকুর বিড়ালগুলো থাকে সেগুলো দ্বারা হচ্ছে আক্রান্ত হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে তো আসলে আপনি এই প্রাণীটাকে ১০ দিন আটকে রাখার সুযোগ নাই, ঠিক না? পোষা প্রাণী যদি না হয়ে থাকে তো সেই ক্ষেত্রে তো আপনার এটাকে ১০ দিন আপনি আটকে রাখতে পারবেন না বা দেখতে পারবেন না যে এটা আসলে সুস্থ আছে কিনা, তাই না? তো সেই ক্ষেত্রে রিস্ক না নেয়া বেটার। আপনি দ্রুত ভ্যাকসিন নিয়ে নিতে পারেন। তো ১০ দিন আপনি এটাকে অবজারভেশন এ রাখেন। যদি সুযোগও থাকে অবজারভেশন এ রাখেন। তারপর হচ্ছে আপনি এট লিস্ট মানে ৩ টা ডোজ নিয়ে নিতে হবে। যেমন হচ্ছে কামড়ানোর সাথে হচ্ছে একটা, দেন ৩য় দিন একটা, আরেকটা হচ্ছে ৭ম দিন। তো এখন প্রশ্ন আসে যে, এই যে আমি ৩ টা ডোজ তো নিলাম। নেয়ার পর আ বা বা ১০ দিন পার হয়ে গেল। আম আ ওই প্রাণীটা এখনো জীবিত আছে। দেন কোন মানে abnormality নাই, নরমাল। এরকম যদি হয় তাহলে আমি কি ৪র্থ ডোজ বা যেটা হচ্ছে ১৪তম দিনে নিতে হয়, সেটা আমি নিবো কিনা? তো সেটার অ্যান্সার হচ্ছে না। সেটা নেয়ার প্রয়োজন নাই। এটা WHO কর্তৃকও নির্দেশনা আছে। তবে এটা যদি ক্লিনিক্যালি প্রমাণ করা যায়, এটার ব্যাপারেও কিন্তু বলা আছে যে আসলে ল্যাব টেস্ট আসলে আমাদের দেশে এই ল্যাব টেস্টটা মানে দেখা যায় করাটা খুবই অপ্রতুল। মানে এটা আসলে সম্ভব না। তারপরেও যেহেতু আপনি ৩ টা ডোজ নিয়ে নিয়েছেন, যদি দেখেন যে এটা ১৪তম দিনেও এটার abnormality আপনি দেখছেন, আপনার সামনে আছে, এটা আচরণ ভিন্ন বা একটু পাগলা হয়ে গিয়েছে। এরকম যদি হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা মানে এই ৪র্থ ডোজটাও নিয়ে নিতে পারেন। নিয়ে নেওয়াটাই বেটার। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে পোষা প্রাণীর ক্ষেত্রে অনেকে ভাবেন যে পোষা প্রাণী ছোটবেলা থেকে আমার কাছে বড় হয়েছে। আমি বিড়ালটা আ পালছি ছোটবেলা থেকে। অনেক আঁচড়-কামড় খেয়েছি, কোনো সমস্যা নাই। আবার অনেকে দেখা যায় কুকুর পালছেন। অনেকদিন ধরে হচ্ছে এটাকে ইয়ে করছেন। তো অনেকে ভাবেন যে এই পোষা যেগুলো সেগুলোর মাধ্যমে জলাতঙ্ক ছড়ায় না। এটা একদমই ভুল কথা। পোষা প্রাণীকেও যদি আপনি ভ্যাকসিনের আওতায় না নিয়ে আসেন, সেই ক্ষেত্রে আপনি আপনার পোষা প্রাণী দ্বারাও কিন্তু আক্রান্ত হতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। পোষা প্রাণীদেরকে ভ্যাকসিন দিতে হবে। যেমন আ বা বিড়ালকে হচ্ছে আপনি ভ্যাকসিন দিতে হবে। ৩ মাসের বেলা হচ্ছে বুস্টার করাতে হয়। এগুলো নিয়ে আমার পৃথক ভিডিও আছে যে কোন ভ্যাকসিন গুলো আপনি দিতে পারবেন। অবশ্যই আপনার ভেটেরিনারি যিনি চিকিৎসক আছেন তার সাথে আলাপ করে নিবেন। দেন কুকুরের ক্ষেত্রেও আপনি যদি মানে তাদেরকে পালন করেন, তো সেই ক্ষেত্রেও ভ্যাকসিন দিতে হবে তাদের। আদারওয়াইজ তাদের আঁচড়-কামড়ের দ্বারা কিন্তু আপনি রাবিসে আক্রান্ত হতে পারেন। ঠিক আছে? নইলে বারবার হচ্ছে আপনাকেই ভ্যাকসিন নিতে হবে। এজন্য পোষা প্রাণীকে ভ্যাকসিন দিন, নিজে ভ্যাকসিন মুক্ত থাকুন। আরো কিছু প্রশ্ন আছে, এগুলো আমি লিস্ট করে রেখেছি। আমি একটু দেখে বলতে হবে। কারণ সবগুলো এই মুহূর্তে মনে নাই। এটা নিয়ে বেশি আলোচনা করছি এইজন্য যে আসলে এই সময়টাতে এই ধরনের কেসগুলো আমরা বেশি পাচ্ছি। যে কুকুর কামড়ানোর কেস। মানে যেটা আমি একটু আগে বললাম যে তাদের হচ্ছে প্রজননের সময়, এই সময়টাতে তারা একটু ক্রেজি থাকে। আ তো কোনো জলাতঙ্কে আক্রান্ত আ কুকুর আম যদি কামড়ে থাকে তো সেক্ষেত্রে তো বিপদ আছেই। তো এখন আসলে মানে একটা জেনারেল একটা প্রসিডিউর যে অনেকে মানে আস্ক করেন যে মানে কুকুর কামড়ানোর সাথে মানে কি করা উচিত? মানে ফার্স্ট প্রসিডিউরটা কি? এটা কি মানে মা মা কিছু দিয়ে ধোয়া যায় কিনা? হ্যাঁ, অবশ্যই। মানে আপনি আম সাবান পানি দিয়ে ধুতে পারেন। তো এখানে আসলে যেটা হচ্ছে যে আ আমরা মানে মানুষরা যে সাবানটা ইউজ করি স্কিনের জন্য সেটা না। বাংলা সাবান যেটাকে বলে আরকি কাপড় ধোয়ার সাবান, সেটা দিয়ে আপনি ২০ মিনিট ধরে রানিং টেপ ওয়াটার, ট্যাপ ছেড়ে একবারে এই রানিং ট্যাপ ওয়াটারে ক্ষতস্থানটা দিয়ে দেন এই সাবানটা দিয়ে ২০ মিনিট ধরে আপনি পরিষ্কার করতে হবে। এতে দেখা যায় ৯০% এর উপরে ৯০-৯৫% মানে ভাইরাস যদি থেকেও থাকে সেটা মানে নষ্ট হয়ে যায় এই সাবান পানির কারণে। এটা করতে পারেন। আর দ্রুত আসলে মানে আ অনেকে আস্ক করেছিলেন যে আসলে এরকমও দেখা যায় আমাদেরকে আস্ক করেন যে এই যে বিড়াল আঁচড় দিয়েছে, রাস্তার বিড়াল। কোনো ক্ষত হয় নাই। বাট দেখা যায় এরকম সাদা, এরকম আঁচড় পড়েছে। স্কিনটা সাদা হয়ে আছে এরকম দেখায়। তো সেই ক্ষেত্রে র‍্যাবিস ভ্যাকসিন নিতে হবে কিনা? এটা দেখা যায় মানে এই প্রশ্নটা খুব বেশি করা হয়। তো এটার আমরা আপনাদেরকে আমি কিছু দেখাতে চাই। স্ক্রিন শেয়ার করছি আমি। দেখা যাচ্ছে কিনা জানাবেন। যারা দেখছেন তারা একটু জানাবেন যে দেখা যাচ্ছে কিনা স্ক্রিনে?
এখানে একটা টেবল দেখতে পাচ্ছেন। আমি যতটুকু দেখছি যে হয়তোবা আপনারা দেখছেন। কমেন্টে জানান। আমার সাউন্ড মানে দেখা যায় ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এটা কেউ জানালেন না। অনেকেই লাইভ দেখছেন বাট কেউই একটা কমেন্ট করলেন না। তো আমি জাস্ট হচ্ছে অনুমানের উপর আর হচ্ছে যেটা দেখছি সেটার উপরেই কাজ করছি। তো যাই হোক আমি আমার মূল আলোচনায় চলে আসি। তো এখানে আপনারা একটা টেবল দেখছেন। তো এখানে দেখেন টেবল এই যে মানে WHO হচ্ছে ৩ টা ক্যাটেগরিতে আপনার ভাগ করেছে। এই যে র‍্যাবিসের যে কামড় মানে সরি প্রাণীর যে কামড় মানে কোন ক্ষেত্রে হচ্ছে ভ্যাকসিন প্রয়োগ করতে হবে আর কোন ক্ষেত্রে করতে হবে না। তো এখানে দেখেন এই যে ক্যাটেগরি 1 ক্যাটেগরি 1 এ কি আছে যে প্রাণীকে স্পর্শ করা বা খাওয়া। প্রাণী স্পর্শ করে বা খাওয়া। জলাতঙ্ক আক্রান্ত প্রাণী বা মানুষের ক্ষরণ বা মল মজ্জার সাথে অক্ষত চামড়ার স্পর্শ লাগা। ব্যাপারটা বুঝেছেন? মানে জলাতঙ্কে আক্রান্ত কোনো প্রাণী যদি দেখা যায় স্পর্শ করা হয়, দেন হচ্ছে আপনার এই যে জলাতঙ্কে আক্রান্ত প্রাণী বা মানুষের ক্ষরণ বা মল মজ্জার সাথে মানে মলের অনেক সময় এরকম হয় না যে মল মানে চামড়ার সাথে লেগেছে, স্পর্শ লাগে। তো সেই ক্ষেত্রে কিন্তু মানে প্রয়োগ করতে হবে না, হ্যাঁ? যদি মানে এরকম প্রাপ্ত তথ্য সঠিক হয়। মানে এটা হচ্ছে সোজা কথা যদি আপনার সাথে যদি একটা কুকুরের ধাক্কা লাগে, ঠিক আছে? ধাক্কা লাগে বা আপনার পাশ ঘেঁষে যদি যায়, বিড়াল একটা পাশ ঘেঁষে যদি যায়, তো সেটা যদি আপনার জলাতঙ্কে আক্রান্ত থাকেও, তো সেই ক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নাই। এটার কথা হচ্ছে এই আরকি। দেখতে পাচ্ছেন কিনা লাইভ অনেকেই দেখছেন। কাইন্ডলি জানান যে আপনারা স্ক্রিনে বিষয়টা এটা দেখতে পাচ্ছেন কিনা? স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা? তো এখানে আ বা ক্যাটেগরি 1 টা আপনাদেরকে বুঝালাম যে কোন কারণে হচ্ছে জলাতঙ্কে আক্রান্ত কুকুর বা বিড়াল যদি আপনার পাশ ঘেঁষে যায়, আপনার গা ঘেঁষে যায়, হুম? বা এটার মলের মধ্যে যদি আপনি ভুলে মানে দেখা যায় পা দিয়ে ফেলেন বা আপনার মানে শরীরের কোনো অংশের সাথে লেগে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু জলাতঙ্ক হওয়ার চান্স নাই। ঠিক আছে? দেন ক্যাটেগরি 2 টা হচ্ছে উন্মুক্ত চামড়ায় সুড়সুড়ি লাগা। উন্মুক্ত চামড়ায় সুড়সুড়ি লাগা। ছোটখাটো আঁচড় অথবা রক্তপাতহীন ঘষার দাগ। একটু আগে আমি যেটা বললাম যে এই ধরনের পেশেন্ট আমরা অনেক পাই। যে আপনার মানে এরকম স্ক্র্যাচ করে আসছে। মানে কোন রক্ত বের হয় নাই বাট হচ্ছে চামড়াটা সাদা হয়ে আছে। তো এটার ক্ষেত্রে WHO নির্দেশনাটা কি? এই যে দেখেন ক্যাটেগরি 2 এগুলো কিন্তু আমার বানানো না। এটা WHO কর্তৃক আ মানে দেয়া নির্দেশনা। এই যে দ্রুত টিকা প্রয়োগ করবেন। মানে ১ম ডোজ যত দ্রুত সম্ভব নিয়ে নেন। আর এটা আপনার পোষা প্রাণী হলে নিতে নিতে হবে কিনা সেটা অনেকে আঁচ করেছেন। পোষা প্রাণী যদি টিকা দেয়া থাকে তো সেই ক্ষেত্রে নেওয়ার দরকার নাই। আর যদি মানে ওটাকে আপনি যদি টিকা না দিয়ে থাকেন বা ভ্যাকসিনের আওতায় না নিয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনি দিতে হবে। কারণ আম রিস্ক থেকে যাবে। আর ১০ দিন পর্যন্ত এই প্রাণীটা স্বাস্থ্যবান আছে কিনা বা ঠিক আছে কিনা সেটা আপনি খেয়াল রাখতে হবে। ঠিক আছে? এখানে দেখেন অথবা দিয়েছি কিন্তু ১০ দিন পর্যন্ত পর্যবেক্ষণকালে প্রাণী স্বাস্থ্যবান রয়ে গেলে অথবা নির্ভরযোগ্য গবেষণাগারে সঠিক মানে এটা পরীক্ষা করে যদি নিশ্চিত হওয়া যায় যে আপনার ওই প্রাণীটার দেহে হচ্ছে ইয়ে নাই, র‍্যাবিসের জীবাণু নাই বা র‍্যাবিস ভাইরাস নাই। তো এটা তো আসলে সম্ভব না। কারণ আমাদের আ দেশে আমাদের মতো একটা দেশ, নিম্ন আয়ের দেশে আসলে এত কিছু করা সম্ভব না। মানুষের পরীক্ষাই তো ঠিকমতো হয় না। আর হচ্ছে মানে কুকুর বিড়াল। যাই হোক। তো এখানে ১০ দিন পর্যন্ত এটাকে অবজারভেশন রাখতে হবে এবং টিকা শুরু করে দিতে হবে। তো ১০ দিনে আপনি কয়টা ডোজ পাবেন? ০ দিন একটা, মানে ১ম যেটা দিবেন, দেন হচ্ছে ৩য় দিন, দেন ৭ম দিন। তো এই গেল হচ্ছে ক্যাটেগরি 2 মানে রক্ত না বের হলেও কিন্তু দিতে হবে। বুঝতে পারছেন? আর এই যে ক্যাটেগরি 3 ত্বকের বিশেষ কিছু স্থানে এক বা একাধিক আঁচড়। এক্ষেত্রে এটা আমি এত ডিটেইলস পড়ছি না। মানে আম যদি আপনার রক্ত বের হয়ে যায় আঁচড়ের সাথে, তো সেক্ষেত্রে তো আপনাকে দিতেই হবে। আশা করি বুঝতে পারছেন। আ যারা আছেন তারা বা যারা লাইভটি দেখছেন তারা কাইন্ডলি চাইলে হচ্ছে যুক্ত হতে পারেন। StreamYard এর লিংক দেয়া আছে লাইভ চ্যাটে। আরো কিছু প্রশ্ন আছে। তো এগুলোর উত্তর আমি নেক্সট এ দিব। আজকের লাইভটা আর আমি কন্টিনিউ করতে পারছি না। তারপর হচ্ছে কেউ যদি যুক্ত হতে চান, চাইলে যুক্ত হতে পারেন।
এখানে জাস্ট যে লিঙ্কটা দেয়া আছে সেটাতে ক্লিক করে হচ্ছে আপনি আসতে পারবেন। আ তো ঠিক আছে, আজকের লাইভটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন। নেক্সট ডে আরো এরকম তথ্যবহুল আ মানে দেখা যায় আলোচনা নিয়ে আসবো। যেগুলো হচ্ছে আমাদের এক্সপেরিয়েন্স আমরা দেখছি। দেন আপনাদের কথাও শুনবো। এখন আসলে লাইভটা মানে আ শুরু করছি। ফার্স্টে এরকম আমি একাই লাইভ করব, এটাই হবে। দেন আস্তে ধীরে হচ্ছে আপনারা আসবেন। ওকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।